প্রিয় দর্শক, এই মুহূর্তে সমগ্র ভারতবর্ষ তথা উপর বাংলা এপার বাংলার একটা খবর নিয়ে তোলপাড় হচ্ছে। সেই খবর দেখে আমরা বিগত কয়েকদিন ধরে টিভি চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আগুন জ্বলছে। কেনই বা জ্বলছে, কিসের জন্য, সেই সম্পর্কে আজ শুনবেন সেই বিস্তারিত ভিডিও বা ভিডিও তথ্য। বাংলাদেশ ছাত্রদের যেভাবে নির্মম অত্যাচার, নিপীড়িত, পুলিশের গুলিতে শত শত পুলিশ যেভাবে মৃত্যুবরণ করেছেন, পুলিশের গুলিতে যেভাবে নিহত হয়েছে, সেটা কিন্তু খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক বলে ঘটনা। সেই সম্পর্কে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাধারণ নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব আমান আলী মোল্লা সাহেবের তিনি কি বার্তা দেন আমাদের, তার সঙ্গে আমরা সরাসরি মুখোমুখি হব। চলুন সেই ভিডিও আপনাদের দেখাতে। দর্শক, আপনাদের সঙ্গে আমি পরিচয় করে দিই। এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সিপিডিআরের রাজ্য সাধারণ নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব আমান মোল্লা মহাশয়। স্যার, বর্তমান সময়ে বাংলাদেশ, আপনি তো একটা সিপিডিআর কর্মী হিসেবে মানবাধিকার সংগঠনে আপনার যে দায়িত্ব আছে, সেই বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই সম্পর্কে আপনি কি বলতে চাইছেন? মূলত ব্যাপারটা হলো, বাংলাদেশ একটা দেশের প্রধানমন্ত্রী, তাকে রাতারাতি পালাতে হচ্ছে। ব্যবহারযোগ্য জায়গাটা ছিল না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্র যুব আন্দোলন, তার মধ্যে জামাতি মানুষ কিছু ঢুকে গেছে। এটাই তো আদৌ ব্যাপার নয়, কারণ এটাই নিয়ে ভাবতে হবে যে ছাত্র যুব আন্দোলনটা সম্পূর্ণ আলাদা, ছাত্র ফেডারেশনটা আলাদা, ছাত্র যুবটা আলাদা। আর জামাতি যে সংগঠন আছে, তারা যে এর মধ্যে ঢুকে গিয়ে যে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে, এটা বলা বাহুল্য। এটা কেন আমরা অরাজকতাটা করব? প্রথম কথা হলো, ছাত্র আন্দোলন থাকবে, তার পাশাপাশি সেটা ন্যায়সঙ্গত থাকবে। আর আমরা চাইব যে ছাত্ররা যে দাবি করছে, যে ন্যায্য দাবি, মেধাভিত্তিক, এটা উচিত সরকারের মেনে নেওয়া। কিন্তু এতজন মানুষকে, এতজন ছাত্রকে পুলিশ নির্বিচারে গুলি করলো, এটা অমানবিকতা। যে সরকারের এটা অমানবিকতা। এ রায়টা কে দিল? গুলি করার, পুলিশ তো আর সরাসরি গুলি চালাতে পারে না। এ রায়টা কে দিল সেটা দেখতে হবে। তো এরকম মানবাধিকার সংগঠন বিভিন্ন জায়গায় এরা তদন্ত করে দেখছে যে কি ব্যাপার, কী জন্যে গুলি চালানো হলো। আর গুলি চালানোটাই যথাযথভাবে মেনে নেওয়া যাচ্ছে না। পুলিশদেরকে ভাবা দরকার ছিল যে আমরা নিরীহ ছাত্রদের উপরে কিভাবে গুলি চালাই। আদৌ আমরা এটা মেনে নিতে পারছি না। আচ্ছা, আপনি কি মনে করেন যে এটা প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ গুলি করেছে? অবশ্যই। উপরে মহলের নেতৃত্ব, উপর মহলের নির্দেশ ছাড়া এ কোনো দিন গুলি চালাতে পারে না। উপর মহলের নির্দেশ ছিল। পুলিশ কোনো ক্ষমতা নেই, কাছে বন্দুক থাকে, লাঠি থাকে, বা তাকে ব্যবহার করার জন্য অনুমতি নিতে হয় তার উপরতলাকে। যে পুলিশ চাইলেও তো সেটা কাঁদানো গ্যাস বা অন্যভাবে ঠেকাতে পারতো, গুলি কেন? ঠেকাতে পারত, কিন্তু ব্যাপারটা উত্তেজিত জনতার ভিড়ে কে, কোন পুলিশ কোনভাবে কিভাবে গুলি ছুঁড়েছে, সেই জন্য এটা একটা দেখার ব্যাপার আছে, পরিচর্যার ব্যাপার আছে। কীভাবে যদি কোনো রাস্তাঘাটে সিসিটিভি ক্যামেরা থাকে, সেই ফুটেজগুলো চেক করা দরকার যে কীভাবে এই গুলিটা চললো, কে গুলি চালালো, কে কাকে বললো গুলি চালানোর জন্য। আদৌ উচিত হয়নি এভাবে গুলি ছোঁড়া। প্রথম কাঁদানো গ্যাস ব্যবহার করলে কিছুটা ছত্রভঙ্গ, জল কামান ছিল, জল কামান দিয়ে ছত্রভঙ্গ করা যেত। কিন্তু এতটা হঠকারিতাভাবে আইন নিজে হাতে তুলে নিয়ে গুলি চালিয়ে দিয়ে ছাত্রদেরকে মেরে দেবে, এটা অসঙ্গতিজনক। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই আমরা চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তারা তাদের বিভিন্ন কথা বলছে, ছাত্রদের পাশে থাকার আহ্বান করছে। যে এই তারপরে আর শেষে যে ঘটনা, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি যখন দেশ থেকে চলে গেলেন পদত্যাগপত্র দিয়ে, সেই গণভবনে যেভাবে হত্যা চলেছে বা যেভাবে শেষ হয়ে গেছে, সেই বিষয়ে কী বলবেন? গণভবনের হত্যাটা নিন্দনীয়, এটা আমরা ওভাবে মেনে নিতে পারি না। গণভবনে হত্যা চলবে কেন? মানুষের সম অধিকার, গণতান্ত্রিক অধিকার সারা বিশ্বের মানুষের আছে, মানুষও জানতে চায় আপনি কোন ধারায় তাকে কেস দিচ্ছেন, কেন তাকে ধরে নিয়ে এসছেন। যেমন বাংলাদেশের একটা ব্যাপার আছে যে অনেক মুফতি মাওলানা সাহেব বা যারা
আরবি ধারাবাহিকতা নিয়ে চলে, তাদের কিন্তু অনেকে জেল খাটতে হচ্ছে। কিন্তু এগুলো কেন? তাদেরকে বিচার করা যেত, তাদেরকে মানে আইনে তাদেরকে মুক্তি দেওয়া হতো, যে জামিনে রাখা হতো, তারপরে তাদেরকে একটা ব্যবস্থা করা হতো। মানে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে অন্যায্যভাবে এরকম ফাঁসানো হয়েছে কিছু কিছু। আচ্ছা, এই বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রীতে এখন কেউ নেই। পুলিশ মানে যিনি প্রশাসনের যিনি দায়িত্বে রয়েছেন, তিনি এখন দেশ সামলাচ্ছেন। আপনি কি মনে করেন যে এখন আমরা যে আরেকটা প্রশ্ন ভেসে আসে যে পরবর্তীকালের প্রধানমন্ত্রী যাকে ডাক্তার ইউনূসের নাম কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তিনি কি তানাকে আপনি কি সমর্থন করেন? সমর্থন বলতে এই নয়, এমন মানুষকে দেয়া হোক যে মানুষকে ভালোবাসবে, মানুষকে সেবা করবে, মানুষকে নতুন পথের দিশা দেখাবে। যেমন সেনাবাহিনীর হাতে এখন বর্তমানে আছে দেশ, এখন ভালো আছে, এখন অতটা উত্তেজিত নেই, শান্ত হয়ে গেছে। আর সেই সঙ্গে হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে নবনির্বাচিতভাবে কিভাবে মেনে নেবে বাংলাদেশের মানুষরা, সেটা বাংলাদেশের মানুষরাই ভালো বোঝে। যে জনাব ইউনূস আলীকে তারা অত গুরুত্বপূর্ণ আসনে বসাবেন কি না, ওটা বাংলাদেশের মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, তারাও বুঝতে পারবে কীভাবে বসাবেন। কারণ এটা নিয়ে ইয়ে নেই, মানে আমাদের সমালোচনার ব্যাপার নেই, যেহেতু আমরা আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়, আমাদের দেশ ভারতবর্ষ, আমরা ভারতবর্ষকে ভালোবাসি, আমরা বাংলাদেশের পাশে এই মুহূর্তে ওতপ্রোতভাবে অতটা নেই। কারণ যেহেতু আমরা গণহত্যা চলেছে এক প্রকার, সেই জন্য আমরা অনেক ওই দেশকে নিন্দা করছি। আচ্ছা, সিপিডিআর কি ওনাদের কি সমবেদনা বা ওনাদের পাশে থাকবে? কোনো আশ্বাস অবশ্যই আমাদের বাংলাদেশে যদি আমাদের মানবাধিকার সংগঠন থাকে, আমিও তাদের বলব তারা যেন ছাত্রদের পাশে থাকে। যেহেতু ছাত্রদের দাবি, এ দাবি হচ্ছে ন্যায্য দাবি। এ দাবি বাঞ্ছনীয়, মেনে নেওয়া যায়। এই দাবিকে উড়িয়ে দেওয়া যায় না। তাদের মেধাভিত্তিক চাকরির দাবি করতেই পারে, যেহেতু তারা শিক্ষিত বেকার যুবক। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব আমান মোল্লা সাহেব। অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন তথ্য, বিভিন্নভাবে তিনি আমাদের এই মানবাধিকার সংগঠনের পাশে থাকার আহ্বান দিয়েছেন এবং সেই সূত্রে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।